আমি গদ্দারে বিশ্বাস করি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। কুণালদার মতন যারা বলছে, যারা বলবে, আমার তারা আমার কাছে ম্যাটারই করে না। শুভেন্দু অধিকারী আমার 2014-2019 নির্বাচন তিনি করিয়েছেন। আজকে সৌজন্য বোধটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমার প্রফেশনাল লাইফ বা আমার যে কোনো জিনিসে আমি চেষ্টা করেছি আমার জন্য দলের কোনো নাম না খারাপ হোক। কাঞ্চন সত্যি আমার বন্ধু, কাঞ্চনদা। আমার মতে করে মনে হলো কি এটা ওর সঙ্গে অন্যায় হয়েছে, দলটা তো আমারও। আমি বললাম তুমি আমার এখানে চলে এসো। তোমার প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্যায় কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, হাতে রক্ত লেগে আছে। রাত্রেবেলা ঘুমায় আমাকে নিয়ে গিয়ে সকালবেলা কি বলবে? আমি দেবকে আক্রমণ করলে আমি সারা দিন টিভিতে থাকবো। মানে ও এমন এমন কথা বলে তখন আমি হাসি, আমার টিম খুব রেগে যায় মাঝে মাঝে। বিজেপি খুব ভালো করে জানে দেব ইডিসি হয়ে দিয়ে বিজেপিতে যাবে না, এবং মিঠুনদাও খুব ভালো করে জানে। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? শুভেন্দু অধিকারী। সামনে বিয়ের প্ল্যান আছে? আর আমি না বলতে পারবো না, এবার লোকে আমাকে খুব মারবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে আমি বিশ্বাস করি। মানুষের ঘর যখন ভেঙে যায় তাদের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো থেকে তারা যেন বেঁচে আসুক, তার কান্ডারি যদি দীপক অধিকারী হয় তাহলে আমার মনে হয় যে এই জীবনটা কোথাও যেন সার্থক হয়। নমস্কার, সংবাদ প্রতিদিন.in আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব একজন স্পেশাল মানুষের সাক্ষাৎকার নিতে এসেছি, ঘাটালের তৃণমূল প্রার্থী দেব অধিকারী। কোনো গৌরচন্দ্রিকার প্রয়োজন নেই, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, তুমিই বলছি। আরে ওকে, ওর আমার এখনো মনে আছে, আমার মুখে বাদ তো কখন ছোট ছিল তোরা, তখন আমি গেছিলাম, মানে এখন কি বড় হয়ে গেছে এখন। লাইক ইজ হ্যান্ডলিং ইট সো ওয়েল, আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন, মানে তোমার প্রধান একটা ডায়লগ ছিল, আমি ক্ষমতায় নয় ভালোবাসায় বিশ্বাসী। এটাই কি দেব অধিকারীর এখন রাজনৈতিক থিওরি? আরে না, এই ডায়লগটাও আমারই দেওয়া। মানে এই সমস্ত কিছু প্রধানের মধ্যে কোথাও যেন আমি 10 বছরের রাজনীতিতে যা যা করেছি এবং আমি রাজনীতির মধ্যে যা যা দেখতে চাই, চেয়েছি রাদার, তো কোথাও যেন শুভদীপ যিনি আমাদের রাইটার, অভিজিৎ যিনি আমাদের ডিরেক্টর, এবং অতন্দা, আমরা চারজনে মিলে ডিসাইড করি কি কী হবে, কেমনভাবে হবে। তো অ্যাকচুয়ালি আমি এইটাই তো, মানে ক্ষমতা মানে কি, মানুষের তো ভালোবাসা। মেন কাজ হচ্ছে কি আমি যখন দাঁড়াবো কত মানুষ আমাকে দেখতে আসবে, কত মানুষ শুধু দেখার পর কত মানুষ আমার কথাগুলো বিশ্বাস করবে, বিশ্বাস করার পর শুধু বিশ্বাস নয়, কত মানুষ আমার ছুঁয়ে ফিল করতে চাইবে কি না এই ছেলেটা আমার পাড়ার এমপি বা আমার নেতা হলে এরকম ঘরের ছেলে, রাইট। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি এটা বিশ্বাস করি যে ক্ষমতায় নয় ভালোবাসা। তাহলে কি মানে সাংসদ দেবের কাছে সবসময় কি সৌজন্য প্রাধান্য পায়? না, সাংসদ কেন, তো মানুষ হিসেবেও তাই। মানে যারা আমাকে অল্প কম করে একটু কম বেশি করে চেনে, মানে আমার তো 18 বছর হয়ে গেল, মানে 10 বছর রাজনীতিতে, কিন্তু তার 8 বছর আগে থেকে 18 বছর আমি সকল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে। আমাকে নিয়ে তো কোনো কি বলবো, কে এমন কোনো মন্তব্য নেই যে দেবের অহংকার আছে বা দেব কাউকে সৌজন্য দেখায়নি। এবং আমার সঙ্গে আমার মনে হয় যে শুধু লোকেরা ভাবছে যে যেহেতু রাজনীতির মধ্যে এলেই যেহেতু আমরা সবাই ফোকাস হয়ে যাই, কে কেমন করে ব্যবহার করছে, কে কেমনভাবে আচরণ করছে, কে কী কথা বলছে, কে কতটা কথা ইউজ করছে। কিন্তু আমি রাজনীতিতে আসার আগেও আমি এরকমই ছিলাম যে সে কী হয় না, এখন বেসিক্সটাই মনে হচ্ছে অনেক বেশি। একটা কেমন আছো এটা বলতে গেলে জানি কেমন আছো বললো, মানে বিরোধী দলকে জিজ্ঞেস করছে কেমন আছো শুভেচ্ছা, এটা তো নর্মাল একটা। আমরা তো ক্রিকেটেও দেখি যে ইন্ডিয়া পাকিস্তান যখন ম্যাচ করে তারা টস করার আগে হাত মেলায়, টস করার পর হাত মেলায়, হেরে যাওয়ার পর বা জিতে যাওয়ার পর হাত মেলায়, এবং আমার মনে হয় এটাই তো স্পিরিট হওয়া উচিত। মানে কিন্তু সৌজন্যটা এই লেভেল অবধি যে সেটা দলনেত্রীর বিরুদ্ধে যেতে হবে, মানে ধরো কেউ তোমার দলনেত্রীকে আক্রমণ করছে কিন্তু আমি তার সঙ্গে মানে ওপেনলি একটা খুব কর্ডিয়াল সৌজন্য দেখাচ্ছি। না, তুমি যেটা বলছো সেটা একদম অন্য টপিকে কথা বলছো। আমি একদম এটা করছি না। কি এই আওয়াজগুলো যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এখন প্রচণ্ড ঝড়ে বাজ পড়ছে এবং খুব ঝড় বৃষ্টি হয়েছে, অনেকগুলো গাছ পড়ে গেছে আমরা আসার সময়। আজকে যেহেতু আমরা কেশপুরে আছি, ঘাটালে, তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, গাছ টাছ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন, যদিও বা একটু আধটু শুনতে পেয়েছেন হয়তো। আমি এইটা বলছি না কি যারা আমার নেত্রীকে গাদ্দার বলেছে তাদেরকে আমি সাপোর্ট করছি, আমি এইটা কোনোদিনও বলিনি কি যারা বলছে এটা ঠিকই বলছে, না। শুনো, আমার কথা হচ্ছে আমাকে প্রশ্ন করা হয়েছে তুমি তোমার বক্তৃতাতে গদ্দার কেন বলো না, তুমি তোমার বক্তৃতাতে জয় বাংলা কেন বলো না, তুমি তোমার বক্তৃতাতে খেলা হবে কেন বলো না, তুমি তোমার বক্তৃতায় কাউকে আক্রমণ করো না কেন, তুমি তোমার বক্তৃতায় কোনো তোমার প্রতিদ্বন্দ্বীকে কেন আক্রমণ করো না। আমি বললাম কি আমার মনে হয় আমি এসবে বিশ্বাস করি না।
আমি গদ্দারে বিশ্বাস করি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। আমি বিশ্বাস করি না কে আমাকে পলিটিক্যাল অন্য যারা বিরোধী দলে আছে বা বিরোধী দলের প্রার্থী যিনি আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন তাকে আমাকে আক্রমণ করতে হবে না। কারণ আমার মনে হয় কি যদি তুমি কাজ করে থাকো, তুমি যদি দল যদি কাজ করে থাকে তার এরিয়াতে, তা সোকল স্টেটে, আমার মনে হয় না তোমার কাউকে আক্রমণ করতে লাগবে। 25 মিনিট আমি কথা বলি আমার স্টেজে, আমার হাতে মাইক যখন থাকে তখন আমি 25 মিনিট কথা বলি। এবং আজকে সত্যি কথা বলতে গেলে আমি হয়তো একমাত্র এক্সাম্পল 25 মিনিট কাউকে আক্রমণ না করে, কাউকে কুকথা না বলে, শুধু আমি আমার উন্নয়নের কথা বলি, আমি যে কাজগুলো করেছি এবং আমার রাজ্য সরকার কী করেছে এবং আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কী করেছে, এই 25 মিনিট বা 40 মিনিট যতক্ষণ কথা বলি কাউকে আক্রমণ করতে লাগে না। এবং আমি আজ অবধি গত 10 বছরে 2014 নিজেরটা, তখন আমি সবারই হয়ে প্রচার করেছি, দলের হয়ে প্রচার করেছি বিভিন্ন জায়গায়। 2016 বিধানসভার সময় তখন আমি সব জায়গায় প্রচার করেছি, 2019 আবার লোকসভায় এবং 2021 আজ অবধি কেউ এটা বলেনি দেব আশাতেই আমি হেরে গেছি। আজ অবধি যেখানে যেইভাবে আমি প্রচারে গেছি সবাই বলেছে দেব এলে ভালো হয়, আমি বলছি না আমার জন্যই জিতেছে। বাট দেবের লোক আসে দেখতে, লোক আসে কথা শুনে। আজকে তুমি বলো না কতগুলো বাচ্চাকে নিয়ে তুমি কোনো নেতা মন্ত্রীর বক্তৃতা শোনাতে পারবে? দেয়ার ওয়াজ এ টাইম যখন বড় বড় আজ থেকে 30-40 বছর আগে, মানে জ্যোতিবাবু যখন শুরু করেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ওনার কথা শুনেছি, বা ওই সময়কার যখন কোনো বক্তৃতা হতো বাবা মারা তার ছেলে মেয়েকে নিয়ে বসতো, তাদের বাবা মার সঙ্গে বসতো, পুরো পরিবারের সঙ্গে বসতো, লোকটা কি ভালো কথা বলছে শুন একবার। এরকমও আমি শুনেছি কে বিরোধী দলের হয়েও তারা শুধু বক্তৃতা শুনতে যেত, ওই লোকটার কথাগুলো শুনতে যেত, কীভাবে লোকটা কথা বলছে, তার স্টাইল অফ থ্রোয়িং, কী সাবজেক্ট নিয়ে কথা বলছে। তো আমার মনে হয় আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। একজন চেষ্টা করছে, সে কেন এই চেষ্টাটা করছে এইটা নিয়ে সবাই পড়ে গেছে, দেব কেন এটা করছে না। আমার মনে হয় কি সবারই নিজের মতো একটা স্টাইল থাকে, আইডিওলজি থাকে। আমার আইডিওলজি হচ্ছে কি আমি জিততে চাই, তো আসলে তো সবাই জিততে চায়, হারতে তো কেউ চায় না, কিন্তু এইভাবেও জেতা যায় এটাই প্রমাণ করতে হবে। অ্যান্ড আমি দুটো ইলেকশন 2014 বা 2019 এটা প্রমাণ করেছি এবং 2024-এও সেটা প্রমাণ করতে চলেছি কি কাউকে আক্রমণ না করে তুমি জিততে পারবে। গেটস মি টু মাই নেক্সট কোয়েশ্চেন, খেলা হবে কি মুখ্যমন্ত্রী ঘাটালে এসে বলবেন না? উনি সব সর্বত্র প্রত্যেকটা সবাই, আরে আমার মনে হয় যে মানে খালি তুমিই বলবে না, না আমার বলবে না। আমি কি হয় প্রবলেমটা হচ্ছে কি তোমরা ভাবছো কি খেলা হবে জয় শ্রীরাম জয় বাংলা বলে আমরা যেভাবে একটা যেভাবে সিস্টেমটা শুরু করেছি নারা সিস্টেম এবং ইফটিজিং ভাবে, যে আমি এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্ট তো জয় শ্রীরাম বলার জায়গা নেই। সেইখানে আমাকে দেখি কেউ যদি বিজেপি কর্মী আমাকে জয় শ্রীরাম বলে তারও তো দোষ না, সে হয়তো কোথাও ভেবেছে কি এইভাবে আমাদেরকে ইফটিজ করতে হবে, কোনো নেতাকে দেখলে বিরোধী দলকে জয় শ্রীরাম বলতে হবে। এবং আমার ইনস্ট্যান্টলি যেটা মনে হচ্ছে আমি সেটা করেছি। ভেরি গুড। তো আমার কথা হচ্ছে কি এই যে স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যে আমরা পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দিচ্ছি। শুধু বাংলার কথা বলছি না, পুরো দেশ জুড়ে যেরকম রাজনীতি আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছিলাম, যেই সৌজন্যতা দেখিয়ে বা সেই সময়কার রাজনীতি এবং আজকের রাজনীতি আমার মনে হয় প্রত্যেক দিন অল্প হলেও নামছে। এবং কোথাও যেন আমার মনে হয় কি স্লোগান কি দরকার আছে? জিততে গেলে কি স্লোগান লাগে? আবার একটাই প্রশ্ন, আমি বলছি না কি দিদি বলবে বা ওরা বলবে বা অফকোর্স আমার নেত্রী, আমি তাকে না বলতে পারবো না এবং উনি যা বলবেন তাকে আমাকে হ্যাঁ বলতে হবে। কিন্তু তুমি যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করো আমাকে দেব কী চায়, দেবের আইডিওলজি কী, দেব কী ভাবছে, দেব রাজনীতিকে কীভাবে দেখতে চায়, সেইখানে হয়তো আমার একটু হলেও আলাদা হতে পারে। কারণ আমি রাজনীতি করছি মানুষকে ভালো রাখার জন্য, আমি রাজনীতি করছি কি যতটা পারবো মানুষকে চেষ্টা করবো ঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। সে আমাকে সাপোর্ট করুক বা আমার দলের পক্ষে হোক বা বিরোধী দলের পক্ষে হোক, তাদেরকেও আমার দায়িত্ব। কিন্তু নেতা তো শুধু প্রাইম মিনিস্টার তো শুধু বিজেপির প্রাইম মিনিস্টার নয়, চিফ মিনিস্টার তো শুধু টিএমসির চিফ মিনিস্টার নয়, ও তো পুরো রাজ্যের, সে পুরো দেশের প্রাইম মিনিস্টার। তো তাদের দায়িত্ব হচ্ছে কি পুরো দেশকে ভালো রাখা, তাদের দায়িত্ব হচ্ছে পুরো স্টেটটাকে ভালো রাখা। যে আমাকে ভোট দিচ্ছে সেও, যারা দিচ্ছে না সেও। তো আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি যে আমার কাছে সবাই ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যদি ওভারঅল দেখি সবাই না ঘেটে আছে ইন দ্য সেন্স কে এই স্লোগান, পাল্টা স্লোগান, ইফটিজিং, পাল্টা জবাব দেওয়া, আক্রমণ, পাল্টা আক্রমণ, ও চোর বলেছে বড় চোর বলবে, এইটা নিয়ে রাজনীতি এটা নয়। রাজনীতি হচ্ছে তুমি কি করবে, ভোটের আগে তোমাকে বলতে হবে মানুষকে তুমি কি করেছো, যেটার জন্য তুমি দাঁড়িয়ে আছো এই মঞ্চে, এবং আগামী দিনে কি হবে বা কি করতে পারবে তুমি সেটা তোমাকে বলতে হবে। তাই তো
কিন্তু সেই সব বাদ দিয়ে লোকের সমস্ত কিছু কথা বলে। আচ্ছা, এইখানেই আগের দিন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলে আমি বললেই দোষ এবং দেব বললে 7 খুন মাফ, এটা কেন হল? উনি তো বলেনি আমি কি বলেছি, উনি যেটা বলেছেন উনি কি বলেছেন তুমি বলো কি, না দুটো এক্সাম্পল নাও। দুটো এক্সাম্পল, এই যে মিঠুনদার, মানে তুমি মিঠুনদার প্রশংসা করেছো, মানে যে তোমার নেত্রীকে আক্রমণ করেছিল তাতে তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, মানে বিরোধী দল, কিন্তু সেই জায়গায় কুণালদা তাপস রায়ের সঙ্গে একটা অনুষ্ঠানে গিয়ে একটা সৌজন্য দেখিয়েছে বলে কুণালদার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো। ভাই একটা কথা বলি, আজকে যারা বিজেপি কালকে তারাই টিএমসি ছিল, কিন্তু মানে আজকে যারা বড় বড় নেতা হয়েছে বিরোধী দলে, কালকে তারা কিন্তু আমার পাশে বসে থাকতো। শুভেন্দু অধিকারী আমার 2014-2019 নির্বাচন তিনি করিয়েছেন, সমস্ত ফান্ডিং তিনি করিয়েছেন। আজকে তিনি যেভাবে হিরণকে নিয়ে ঘুরছেন তখন আমাকে নিয়ে ঘুরতেন। আমার এখনও মনে আছে কোলাঘাটে বসে কোথায় কী হবেন তখন বুঝতামও না। আজকে তিনি বিরোধী দল হয়ে গেছেন। এবার তুমি আমাকে বলো আমি কি ওকে চিনতে পারবো না? আমার কি করা উচিত? আজকে উনি দল চেঞ্জ করেছেন, আমার মনে হয়েছে ওনার ব্যক্তিগত কোনো একটা রিজন হতে পারে, সেখানে আমি ঢুকতে পারবো না। তাহলে কি আমি লোকটাকে চিনবই না? যে লোকটা আমাকে একটার সময় যেভাবে কাজ করেছে আমার এতে, ভুলে গেলাম শুভেন্দু অধিকারী, মিঠুনদা তো একটা সময় টিএমসিতে ছিল, সাংসদও ছিল, এবং এবারে মিঠুনদার সঙ্গে আমি ছবিও করি। এবারে প্রবলেমটা হচ্ছে এখানকার লোকেদের পলিটিক্যাল আইডিওলজি বলে কিছু নেই, সব নিজেরটা ওরা। এবারে আমি তো নিজেরটা ভাবছি না, আমি তো আমার সম্পর্ক ভাবছি। একটা সময় আমার সঙ্গে এই লোকগুলো যখন আমার দলে ছিল সেভাবেই তো পরিচয়। আমি কীভাবে চিনলাম, মিঠুন দেখা তার আগে চিনি, আমি শুভেন্দু অধিকারীর কথা বলি, আমাকে তো দিদিই তো চিনিয়েছে, তিনি তো সেকেন্ড থার্ড ম্যান অফ দ্য স্টেট ছিলেন। তো আজকে তিনি যদি পাল্টেছেন এবং আমি যদি পাবলিকলি একটা লোককে চিনি, আমি অস্বীকার করতে যাবো কেন? কিন্তু আমি তো এটা বলছি না তাকে ভোট দিন, না ভোট তো আমাকে দিন, আমার দলকে দিন। কিন্তু আমার মনে এই যে আমরা এমন একটা জায়গা তৈরি করে দিয়েছি না, কে মনে হচ্ছে ওরা পাকিস্তান থেকে এসছে, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে কে। আরে না, ইটস নট লাইক দ্যাট। আজকে সৌজন্য বোধটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মানে ইটস ডেফিনেশনটা কি? আমি সৌজন্য না, এটা নর্মালসি। একটা মানুষকে আমি আজকে কথার কথা, তুমি আজকে বসে আছো, আর আমরা সবাই জানি নিউজ মিডিয়া মানে কি আজকে পার্টি অফিস হয়ে গেছে, হয়তো এই দলে পার্টি অফিস নাহলে ওই দলে পার্টি অফিস, টাইম টু টাইম চেঞ্জ হয়। কালকে তুমি দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করলে এবং তার পিছনে কিছু দুর্বলতা থাকতে পারলো, এবার আমি আর তুমি আবার দেখা করলাম কোনো একটা জায়গায়, ওয়াই শুড আই নট রেকগনাইজ ইউ? তো আমি সেরকম মানুষ। আমি যদি বলো কি না তোমার দল করছে হলে তোমার সব কিছু খাওয়া দাওয়া শোয়া কথা বলা তোমার সমস্ত কিছু দলের, তাহলে আমি সেরকম রাজনীতি করতে পারবো না। মানে কিন্তু আমি আমার আচরণ, আমার ব্যবহার, আমার ব্যক্তিগত লাইফ, আমার প্রফেশনাল লাইফ বা আমার যে কোনো জিনিসে আমি চেষ্টা করেছি আমার জন্য দলের কোনো নাম না খারাপ হোক, আমার জন্য দলের কোনো 1 পয়সা ক্ষতি না হোক, সেটা আমার দায়িত্ব। আমি সেটা 10 বছর ধরে করে যাচ্ছি। এবং এইবারেও যখন আমি ভেবেইছিলাম ছাড়বো এবং আমি অ্যানাউন্সও করেছিলাম ছেড়ে দেবো, দিদি আমাকে বললো না আমি ছাড়তে পারবো না, কারণ তুমি এখন চলে গেলে দলের বলবে কি দেব কেন চলে গেল। তো আমি দেখলাম কেন আমি চলে গেলে সত্যি রাজনীতি ইলেকশন মানেই তো একটা ওয়ার্ল্ড কাপের একটা সিচুয়েশন, প্রত্যেকটা দলের কাছে সবাই চায় ওয়ার্ল্ড কাপটা জিততে। তো সেরকম ইলেকশন হচ্ছে, সব দলই চায় সেই নির্বাচনটা জিততে। এবং আমি 10 বছর আমার জীবনের সবচেয়ে প্রাইম টাইম দিয়েছি, আমার সবচেয়ে 30 বছর একটা যে কোনো সুপারস্টারের জন্য একটা প্রাইম ইয়ার। আমি at the age of 30 to 40 I gave that prime time to this party. মানে I this party also equally যতটা দিদি যতটা আমারও, but I will not do anything যেটা পার্টির কোনো ক্ষতি হোক, and that's what I'm here for. তো আমার বক্তব্য হচ্ছে কুণালদা কি বলেছে, কুণালদা কি বলবে, সেটার জন্য আমি রাজনীতি করছি না। আমার মনে হয় কুণালদা বা কুণালদার মতন যারা বলছে, যারা বলবে, আমার মনে হয় তারা আমার কাছে ম্যাটারই করে না। এই কারণে ম্যাটার করে না কারণ আমার কাছে তো আমি যাকে দেখে পার্টি করছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, তারপরে অভিষেক ব্যানার্জি। টিল দ্যাট টাইম দে কাম এন্ড টেল মি, ফর মি এভরিওয়ান লাইক ঠিক আছে আমার কালিগ। তুমি একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে দেখলাম তুমি তোমার অপশান দেওয়া হলো মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি, তুমি বললে দেব, কারণ দুজনেরই দেবকে লাগবে। তুমি কি কোথাও নিজেকে তৃণমূলে ইন্ডিসপেন্সেবল মনে করো, মানে অপরিহার্য, মানে তোমার এটা মজা, এটা পান ছিল তোমার সব কথা যদি এত তুমি এটা বলেছো, খবর হয়েছে তো হতে পারে, বাট দেবকে তো একটু মজা করতে দিতে হবে। মানে আমি না ওই সিরিয়াস কুণাল ঘোষের মতো করতে পারবো না।
মানে আই এম নট দ্যাট। আরে আমার ইন্টারভিউগুলোতে একটু তো পান থাকবে, তো সেটার বসে পান নাথিং, আই ডোন্ট কাম অন, দে আর দ্য বিগেস্ট লিডার অফ দিস টাউন, অফ দিস স্টেট, মেবি নট অফ দিস স্টেট, দে আর দ্য বিগেস্ট লিডার অফ দিস কান্ট্রি রাইট নাও। আমার পরের প্রশ্নটা খুব অন্যদিকে, কাঞ্চন মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। তুমি কাঞ্চনদাকে এনে ঘাটালে প্রচার করেছো, কল্যাণদাকে ডাকবে? কেন ডাকবো না? আচ্ছা, কল্যাণদা কি ভুল করেছিল? না, আমি সেই জাজমেন্ট যেতে পারবো না, কারণ যে কোনো প্রার্থীর নিজস্ব সে থাকে, কে তার গাড়িতে উঠবে, কে তার প্রচারে যাবে, কে প্রচারে মুখ হবে, এটা পুরোটাই প্রার্থীর ডিপেন্ডেন্ট। এটা শুধু বলবো না কি এটা টিএমসির জন্য, যে কোনো দলের জন্য। কে প্রার্থী, আমিও তো প্রার্থী, আমারও যদি মনে হয় এরকম প্রত্যেকটা পাড়ায় থাকে একটা লোক যাকে দেখলে পাড়ার লোকেরা রেগে যায়, তো আমাদেরকে আগে থেকে ইনফরমেশন থাকে, দাদা ওকে সামনে রাখবেন না, ওকে একটু গাড়িতে বসিয়ে রাখবেন। তো আমার এটা সব দলেরই এরকম কিছু না কিছু লোক থাকে, তারা তাদেরকে প্রচারের সময় একটু পিছনেই রাখে, সেটা আগে থেকে পাস অন করে দেওয়া হয় মেসেজ। হ্যাঁ, সেহেতু আমি দুটো ইলেকশন লড়েছি, আমি জানি এরকম ধরনের যদি সিচুয়েশন আমার সাথে হতো, আই নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এবং কল্যাণদার মতন এত পড়ুয়া পলিটিশিয়ান যেভাবে হ্যান্ডেল করেছে, আমার মনে হয় কি সেটা বেটার ওয়েতে করা মনে না, এটা আরও বেটার হতে পারতো। মানে মানে আমাদের সঙ্গে হয়, মানে এটা সবারই সাথে হয়। উই হ্যাভ হ্যান্ডেল দিস সিচুয়েশন 1000 টাইম উইথাউট অফেন্ডিং এনিওয়ান। এবং ক্যামেরার আমি যেটা একটু আগের দিনই বললাম, কাঞ্চন সত্যি আমার বন্ধু, কাঞ্চনদা। এবং আমি যদি বিরোধী দলকে বলি আমার স্টেজ থেকে বন্ধু, তাহলে আমার বন্ধুর সঙ্গে যদি হয় তাহলে দেব কী করতে পারে, আমার মনে হয় সেটা তাহলে দেবকে কেউ চেনেন। তো ওর সাথে এটা হলো, আমরা পুরো গোটা বাংলা দেখলাম, আমার সেটা আমার মতে করে মনে হলো কি এটা ওর সঙ্গে অন্যায় হয়েছে। তাই তুমি এবার আমি কিছু না বলে, কাউকে না বলে আমি বললাম তুমি আমার এখানে চলে এসো। আমার মনে হয় দলটা তো আমারও। এবারে দলে কেউ যদি একটু 19-20 হয়, সেটা তো ইটস নট নেসেসারি সবসময় দিদি বা অভিষেককে এগিয়ে আসতে হবে, দলের যে কোনো মানুষ এগিয়ে আসতে পারে। দলটাও সবারই অতটাই, যতটা আমার বা যতটা দাদা দিদির। তোমার প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্যায়, এক সময় তোমরা একই ইন্ডাস্ট্রিতে ছিলে, প্রত্যেক দিন তোমরা কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, হাতে রক্ত লেগে আছে, কোনদিন বলছে কাটমানি খাচ্ছ, আতঙ্কবাদী বলেছে। তুমি নীরব কেন? কোনো উত্তর দিচ্ছ না কেন? শুনছি গান্ধীবাদী আর মহাত্মা গান্ধী কোর্স ফোর্স দেখছো নাকি? না, বানিয়ে দিচ্ছে আমাকে গান্ধী। অ্যাকচুয়ালি আমি গান্ধী নই। ফার্স্ট অফ অল আই থিঙ্ক এই মানে গান্ধীজি হওয়া এইটা সহজ নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ও ছেলেটারও দোষ না, এই কারণে দোষ না, কারণ ও যেখানে প্রচার করতে যাচ্ছে সেখানে লোক হচ্ছে না, এবং ওর লোকের কাছে পৌঁছতে চায়। এবারে অনেকটা দোষ তোমাদেরও, মিডিয়া, কারণ যখনই ভালো বলবে কেউ ওইটা দেখাবে না। দ্য মোমেন্ট ও যদি আমাকে আক্রমণ করে, আর যত খারাপ আক্রমণ করবে ও সারাদিন অত বেশি টাইম থাকবে, এটার মাথায় বসে গেছে কি আমি দেবকে আক্রমণ করলে আমি সারাদিন টিভিতে থাকবো, সারাদিন নিউজে থাকবো, সারাদিন লোকে জানবে হিরণ বিশাল কিছু করছে। এবং আমার মনে হয় কি এই আইডিওলজি তো সবাই, মানে এই যে চিন্তাভাবনাটা 80% অফ দ্য পলিটিশিয়ান আমাদের দেশে করে। গলি মারো গদ্দার রোকো, এই যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে, মানে এই স্লোগানের জন্যই যাতে তুমি রিঅ্যাক্ট করো। হ্যাঁ, কারণ এবারে আমি জানি বেচারার চেষ্টা করছে জেতার জন্য, আমি এই চেষ্টাটা বিরোধী আছে। আমার বক্তব্য হচ্ছে গত 10 বছর আমাকে এই চেষ্টাটা করতে হয়নি জিততে, তবু আমি জিতেছি। এবং আমি এটা এই জন্য ওকে আটকাচ্ছি না, কারণ আমি 4 জুন অব্দি নিজেকেও দেখতে চাই কে ঘাটা লোকসভা কেন্দ্র মানুষ বুঝুক কে এই রকম বলে, এই রকম ব্যবহারে যদি কেউ জেতে, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ ভোটারদের হাতে আছে। তাহলে কোনোদিন এটা বলবেন না কি আমি কেন ভালো এমপি পাইনি। এরকম যদি এমপি জেতে, সেজন্য আমি আটকাচ্ছিও না, আমি পুরোটাই ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষের উপর ছেড়ে দিয়েছি, তারা ডিসাইড করুক কে কীভাবে তোমাদের দেশটাকে দেখতে চাও। এরকম একটা এমপি যদি সাহস করে জিতে যায়, 1000টা মানে 543 আছে, 543 এমপি 543 এমপি উইল টক লাইক দিস, তারা এইভাবেই কথা বলে জেতার চেষ্টা করবে। এবং এইটা সহজ উপায়, এবারে আপনারা ডিসাইড করুন কী রকম ধরনের দেশ আপনি চান। এমন একটা প্রার্থী যে সারাক্ষণ উল্টো পাল্টা, রাত্রেবেলা ঘুমায় আমাকে নিয়ে গিয়ে সকালবেলা কী বলবে, মানে ও এমন কথা বলে, তখন আমি হাসি, আমার টিম খুব রেগে যায় মাঝে মাঝে, দাদা এটা না কিসের জন্য, আর ও তো জিততে চায়, ও তো কোনো দোষ নেই, ওর টিভিতে রোজই তো আসছে, তুমি তো এমনি ওকে দেখাবে না। যদি ও কিছু ভালো বলতো, তুমি যদি ওকে টিভিতে দেখাতে, তাহলে আমি বুঝতাম না ছেলেটা চেষ্টা করেছিল ভালো বলার জন্য, ওরা দেখায়নি এটা না, তো চেষ্টাই করেছে খারাপ বলতে শুরু করেছে, এবং তোমরা সারাদিন ওকে দেখিয়েছো, তো ভুলই না, ভুল তোমরা। এবং যদি
আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র শুধু বলবো না, আমি পুরো বাংলা বা ভারতবর্ষকে বলবো, যদি আপনারা ভারতবর্ষকে সত্যি সুন্দর দেখতে চান তো আপনাদের কাছে পরিষ্কার দুটো এমপি দাঁড়িয়ে আছে, ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, এমপি হওয়ার ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, যে সারাদিন শুধু আক্রমণ করে, সে একটা নিজের দলের কাজ বলতে পারে না, সে একটা নিজের কাজ বলতে পারে না, খড়গপুরে ও কী কী করেছে। এবং আরেকটা দিকে যে ছেলেটা রাজনীতি ছেড়ে দিয়েছিল, সে 100 বছরে ঘাটালের সমস্যা নিয়ে, সবাই জানে রাজনীতিতে দেবের কতটা ইন্টারেস্ট আছে, কিন্তু আবার ফিরেছি একটাই কারণে, ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি বলেছেন তিনি করবেন। এবং আজ অবধি আমাকে কাউকে আক্রমণ করতে হয়নি, আজ অবধি কাউকে আমাকে কথা বলতে হয়নি, আমি মাথা উঁচু করে যাই। আমাকে নিয়ে এতগুলো এলিগেশন দেওয়া হয়েছে, আমাকে ইডি দেওয়া হয়েছে, আমাকে সিবিআই কেস দেওয়া হয়েছে, তবুও আমি যাই। একটা লোক এইটা না বলে না কেন দেব ওরকম করি না, সবাই আমার পক্ষে আছে, তুমি তো আজকে ছিলে আমার সঙ্গে, দেখেছি। হ্যাঁ, তো আমার মনে হয় কি এটা কোনোভাবেই হিরণের দোষ না। 4 জুনে হিরণ বুঝতে পারবে এইভাবে কথা বলে কোনো লাভ হয় না। ও যত, আমার মনে হয়, আমি বিশ্বাস করি ঘাটাল মানুষের এর কাছে কে ঘাটাল না খুব সভ্য একটা সমাজ, এখানে কতটা পড়াশুনো করে বা শিক্ষিত জন্য না, সব ভদ্র হওয়ার জন্য শিক্ষিত হতে হবে না, মানে লোকে ডক্টর লাগিয়ে উল্টোপাল্টা কথা বলে নিজের নামের আগে, তো শিক্ষিত পড়াশুনো দিয়ে হয় না, ভদ্র পড়াশুনো করে হয় না, ভদ্র এমনি আসেন, সেটা ঘাটাল মানুষের, যেখানে ক্ষুদিরাম জন্মেছে, বিদ্যাসাগর জন্মেছে, তো এই মাটিতে ভদ্রতা মানে মানে সবারই রক্তের মধ্যে আছে, সেখানে একজন এমপি সে অভদ্রভাবে চেষ্টা করছে জেতার জন্য। 4 জুন যখন রেজাল্টটা আসবে বুঝতে পারবে কি এই সিস্টেমটা বা এই অ্যাপ্রোচটা ভুল ছিল। তোমার কাছে বিজেপির অফার আছে, মানে অফার ছিল, অনেকে অ্যাপ্রোচ করে, জানি। ধরো মিঠুনদা তোমার সঙ্গে যে এতটা সম্পর্ক, মিঠুনদা যদি তোমায় বলে চলো দেব চলে এসো, আমি বিজেপিতে আছি, তুমিও বিজেপিতে চলে এসো, কনসিডার করবে, ভাববে? প্রবলেমটা হচ্ছে আমাদের রাজ্যে বিরোধী দলরা বেশি জানে দেন ইয়োর ওন দল। যে বিজেপি খুব ভালো করে জানে দেব কি চায়, বা দেব বিজেপিতে কোনোদিন যাবে কি যাবে না। আমার দলে হয়তো একটা আশঙ্কা থাকতে পারে, না ইডি হয়েছে, সিবিআই হয়েছে, হয়তো বিজেপিতে চলে যেতে পারে, কিন্তু বিজেপি খুব ভালো করে জানে দেব ইডি সিবিআই দিয়ে বিজেপিতে যাবে না, এবং মিঠুনদাও খুব ভালো করে জানে। এবং এমনি যদি বলে যে আমি আছি তুই চলে আয়, রাজনীতি না এমন একটা জিনিস, সেইখানে নেভার সে নেভার একটা কথা বলা আছে, যা দেখছি মানে যারা বলে যে কোনোদিনও যাবো না, কোনোদিন তাদেরকে যেভাবে দেখছি একটু বেড়ে খেলতে ভয় লাগে কালকে, বাট কোথাও যেন না, আমি এটা বলবো কি রাজনীতি ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার। ট্রু। তো সেই জায়গাতে এইটা নিয়ে আমি যদি রাজনীতি না করি, না খেয়ে আমার কোনো পরিচিত থাকবে না। বাকিরা সব যারা দল চেঞ্জ করে তাদের একটা পরিচয় আছে রাজনীতি, যারা এই দল থেকে ওই দলে যায়। আমাদের হিরোনি তো সে টিএমসিতে ছিল, তারপরে আবার বিজেপিতে গেল, আবার টিএমসিতে চলে এলো, আবার বিজেপিতে চলে গেল, আবার মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংও করেছিল। তো এবারে প্রবলেমটা হচ্ছে তাদের এখন পরিচয় হয়ে গেছে রাজনীতি। আমার সেইটা নিয়ে কি আমার রাজনীতিতে না থাকলে আমার ইনসিকিউরিটি কমপ্লেক্স হবে, বা আমাকে রাজনীতির মধ্যে থাকতেই হবে, এই দল যদি কিছু না দেয় ওই দল আমি একদিন একজনকে বলেও ছিলাম কে, আমি ভুলে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝে আমি কী বলতে চাইছি, কে তুমি এদিকে চলে এসো, তুমি যা চাইবে, তখন আমি কী চাইবো যেটা আমার দল দেয়নি, তুমি অন্য দলে যাও কেন? হয়তো তোমাকে টিকিট দেয়নি, হ্যাঁ, হয়তো তোমার মন্ত্রীপদ দেয়নি, হয়তো তোমাকে অসম্মান করেছে, হয়তো পাবলিকালি তোমাকে কোনালদার মতন বাদ দিয়ে দিয়েছে মুখপাত্র থেকে। আমার সঙ্গে আমি না আজ পর্যন্ত আমার দলের কাছে কিছু চেয়েছি, তৃণমূল কংগ্রেসের কাছে, যে ওরা না বলেছে, না আমার কোনো মন্ত্রী হওয়ার ইচ্ছে আছে, না আমার কোনো অ্যাম্বিশন আছে রাজনীতির মধ্যে। এই দলটা আমাকে কোনোদিন কিছু নাই বলেনি, এবং আমি আমার মতো করে রাজনীতি করছি, যেটাকে তুমি বলো সৌজন্য, বাট সৌজন্য না, আমাকে কেউ আটকায়ও না, আমি আমার কাজ করছি এবং মানুষের জন্য কাজ করছি। তো এই দলটা তো আমাকে কিছু বলেনি যাতে আমার রাগ হবে, অভিমান হবে, তার জন্য আমি অন্য দল বলছে না তোমাকে রাগ করার দরকার নেই, আমি দেবো। তো আমি আই এম সর্টেড, এবং আমি জানি রাজনীতির মধ্যে আমার 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 অকাত কতটা, মানে আমি জানি এইখানে আমি কতটুকু এগোতে পারবো, এর চেয়ে বেশি এগোতে গেলে আমার সমস্যা আছে, তো ওইটুকু আমি জানি। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যানই কি একমাত্র কারণ যার জন্য তুমি রাজনীতিতে আবার ফেরত? একমাত্র কারণ, একমাত্র। কারণ। মানে তুমি কি এটা ভেবেছিলে যে তুমি এমপি হয়ে দিল্লি তোমায় দেবে? মানে এখন তো দিদি তোমায় দিয়েই দিচ্ছে। অনেস্টলি স্পিকিং, যেভাবে কেন্দ্র সরকার আমি ভেরি গুড অবজার্ভার, রাজনীতি আমার মনে হয় কি ভারতবর্ষে মোটামুটি যারা একটু জ্ঞান রাখে, 16-17 বছর পেরিয়ে গেছে, যারা একটু চর্চা রাখে, তারা সবাই বুদ্ধিমান, বুঝে গেছে কি আমাদের দেশে কি হতে চলেছে আগামী 5 বছর। কেন্দ্র সরকার যদি আবার বিজেপি সরকার আবার আসে, তারা কিভাবে ট্রিট করবে পশ্চিমবঙ্গকে সবাই যায়। এবং যারা 100 দিনে কাজের টাকা আটকিয়েছে, যারা আবাস যোজনা আটকিয়েছে, যারা ঘাটাল মাস্টার প্ল্যান
মানে দুটো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মধ্যে যেই কথাবার্তা হয়ে গেছে 60-40 রেশিও, সেটাও আটকে আছে। তো মোটামুটি আমি বুঝে গেছি কি কেন্দ্র সরকার যদি আবার বিজেপি আসে, এইবারে যা দেখতে পাচ্ছি লড়াইটা খুব টাফ, ওনাদের জন্য সহজ না। এবং আমি যেভাবে বাংলায় ঘুরছি টিএমসির হয়ে বা আমাদের দলের হয়ে, আমি দেখছি 2019-এর থেকে খুব ভালো রেজাল্ট করবে এবারে টিএমসি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। যেইভাবে হচ্ছে তো সেইখানে বড় প্রজেক্ট হওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে যদি আমাকে রাজনীতিতে যদি ফিরে আসতেই হয়, তাহলে কেননা এমন একটা কাজ নিয়ে আসি যেটা হয়তো কোনোদিনও হতো না, যেটা হয়তো কেন্দ্র রাজ্যকে দিত, রাজ্য কেন্দ্রকে দিত, দুটো মাসামাসি আমি আর ওই মিথ্যে কথা বলার মতন প্রার্থী হতে পারবো না। তো এইবারে দিদিকে দিয়ে বলিয়েছি, অভিষেকও গিয়ে বলেছে, এবং আমার কোথাও যেন মনে হয় এইবারে আমাদের রাজ্য সরকার সেটা করতে চলেছে। সামনে বিয়ের প্ল্যান আছে? তোর বিয়ের আগে তো করে নেবো ফর শিওর। যদি হয় ঘাটালে একটা রিসেপশন হবে তো? ঘাটালে দেখো, আমি না কোনোদিনও ঘাটালকে এইভাবে ট্রিটই করিনি, কে ভাবিনি কে এখানে এইভাবে। ঘাটাল আমার নিজের, ঘাটালের মানুষ যাবে কলকাতা, আমার ঘাটালে মানুষ যাবে কলকাতা না, কলকাতা ঘাটালে, তার চেয়ে বড় কথা ঘাটালে মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে আমি ভালো থাকবো। আর ভালো থাকলে আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি দরকার প্রত্যেকটা মানুষের, শুধু ঘাটালে বলবো না, ভারতবর্ষে কে শান্তিতে থাকা এবং ভালো থাকাটা খুব দরকার। তো ডেফিনেটলি বিয়ে যখন হবে তো ডেফিনেটলি ঘাটালে তো নিয়েই আসতে হবে বৌমাকে, তো তখন দেখা যাবে। আমার প্রশ্নের দিক থেকে শেষ প্রশ্ন, আগামী 10 বছরে দেব অধিকারী নিজেকে কোথায় দেখে? আই ডোন্ট নো, মানে আরে অ্যাম্বিশন তো আছে যে আমি আমার সত্যি, কারণ বয়সের আগে আমি এত বেশি কিছু পেয়ে গেছি না, এবারে চাইলেও ভগবান বলতো তোকে তুই চাইছিস, মানে তুই আর ইউ সিরিয়াস, মানে ঠাকুর আমাকে এত কিছু দিয়েছে আমার বয়সের আগে, আমি বিশ্বাস করি। এবং আমার এত মাঝে মাঝে আমি একটু বেড়ে খেলি, তো মাঝে মাঝে আমার একটু গেড়ে পাকামি আছে, কে একটু সাহসী একটা দেখাই, তারপরেও কীভাবে আমি বেঁচে যাই সেটা ঠাকুর আছে বলে বেঁচে গেছি। না হলে কপালে দুঃখ, মানে অন্য আছে তো, অন্য কেউ তো দুঃখ তাদের কপালে ছিল, যে যারা সেটা বলতে চাইছে না। ঠাকুর যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। অ্যাম্বিশন বলতে কি, এই যেই পদগুলো আমার কাছে আছে, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, এমপি, বাবা মা, একটা ভালো একটা সোসাইটি, এইগুলোকে যদি আমি আগলে রাখতে পারি আগামী 10 বছর, আমার মনে হয় এইটাই বিশাল বড়। কারণ এত পৃথিবী ফাস্ট চেঞ্জ হচ্ছে না, ইউ নেভার নো কালকে কী হবে, কালকে আবার সিবিআই আসবে না, ইডি আসবে না, অমুক আসবে না, তুমুক আসবে, অ্যান্ড হাউ ইউর লাইফ উইল গোয়িং টু চেঞ্জ ইজ সো আনপ্রেডিক্টেবল এখন। কারণ আমি এমন একটা জায়গায় চলে গেছি, আমি যদি এমপি না হতাম বা আমি যদি, তাহলে আমার হাতে লাইফটা কন্ট্রোলে থাকতো। এখন অনেক বেশি আমার কন্ট্রোলটা অন্যদের হাতে চলে গেছে। কে মানুষ কী চাইছে, দিদি কী চাইছে, ওইদিকে বিজেপি কীভাবে আমাকে ট্রিট করবে, এইবারে সিনেমা কীভাবে চলবে, সিনেমা চলবে কি চলবে না, এবার পুরোটা না আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে কি সৎভাবে কাজ করা, এবং যেই প্রফেশনে যতটুকু ডেডিকেশন লাগে সেইটাকে নিয়ে আসা, কনসেন্ট্রেট করে অতটা ডেডিকেশন দিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর চেষ্টা করবো কি আরও ভালো কাজ করা, অ্যাজ এ প্রডিউসার চেষ্টা করবো নতুন সাবজেক্ট নিয়ে আসা। অ্যাজ অ্যান এমপি আমি গত 10 বছরে যা কাজ করছি সেই সব 10 বছরকে ছাপিয়ে 5 বছর এমন কিছু করতে চাই, মানুষ বলবে কিনা এই ছেলেটার মধ্যে দম আছে, যে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে যেই দাবি রেখেছে, জটা ভোট ততগুলো গাছ, সমস্ত কিছু এগুলো করেছে এবং করছে। এই ছেলেটাকে সত্যি বিশ্বাস রাজনীতির প্রতি না বিশ্বাস হারিয়েছে সবাই, প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা সে পিএম হোক, সিএম হোক, সবাই হোক, যেই দল হোক, তারা আস্তে আস্তে বিশ্বাস হারাতে চলেছে, মানে হারায়। আমি এমন একজন নেতা হতে চাই রাজনীতির মধ্যে, প্রত্যেক বছর যেন তার উপরে বিশ্বাস মানুষের বাড়ে, তবে গিয়ে আমি ভাববো কি না ঠিক আছে। মানে ঘাটার মাস্টার প্ল্যান যা কথা দিয়েছে হয়ে গেল, 29-এ আবার দেব অধিকারী ঘাটালের প্রার্থী। আর আমি না বলতে পারবো না, এবার লোকে আমাকে খুব মারবে। আমি নাটক করিনি গো, সিরিয়াসলি আমি নাটক বলছি না, আমি বলছি আবার প্রার্থী হবে, মানে যদি সব হয়ে যায়। 2024টা আগে কাটাক, কারণ আমার মনে হয় কি এই 2024টা ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল দীপক অধিকারীর জীবনে। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে আমি বিশ্বাস করি, যদি না হয় তো আমাকে কিছু করতে হবে, মানে কীভাবে করা, আমি এই কথাগুলো এখন বলতে চাই না, বাট প্ল্যান থাকে তো। কারণ আমি না মানুষকে কথা দিয়ে পিছনে আসতে পারবো না, আর আমার কোথাও যেন মনে হয় দিদি এবং অভিষেক যেভাবে কথা দিয়ে গেছেন ঘাটালে এসে,
আমি জানি তারাও কথা ফেরাবে না। এবং আমি চাই ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক। ঘাটাল মাস্টার প্ল্যান বা যে কোনো প্ল্যানের মধ্যে যাতে ঘাটালে বন্যাতে যে সমস্যাগুলো হয় সেগুলো যেন কেটে যায়, যে ফসলগুলো নষ্ট হয় বন্যার কারণে, মানুষের ঘর যখন ভেঙে যায় তাদের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো থেকে তারা যেন বেঁচে আসুক। এবং যদি তার কান্ডারি যদি দীপক অধিকারী হয় এই 5 বছরে, তাহলে আমার মনে হয় যে এই জীবনটা কোথাও যেন সার্থক হবে। আর 5টা ছোট ছোট র্যাপিড ফায়ার আছে। তুইও র্যাপিড, চলো। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? সত্যি কথা বলবে। আমি না ফুটবল বুঝি না, ফুটবল দেখি না, অনেস্টলি স্পিকিং। তুই যদি ক্রিকেট নিয়ে বলতিস আমি বলে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আইপিএল এ তোমার ফেভারিট টিমকে? আর না, আইপিএল না পুরো হয়ে গেছে, মানে কি কি আর বলতেই হবে যেহেতু কলকাতা, বাট এখন না ইন্টারেস্টটাই হারিয়ে ফেলেছে, মানে এত বেশি ক্রিকেট ওভারডোজ হয়ে গেছে না। আমি বলছি আমাদের ছোটোবেলায় কেবল আসতো না, যেহেতু আমরা বাঙালি পরিবারে এরকম ছোটোবেলা, তাই হতো কি শুধু ভ্যাকেশনের টাইম তারা কেবল লাগাতো, আমরা অন্যর কেবল দিয়ে কেটে একটা তার ফেলে অ্যান্টিনার থেকে আমরা রাখতে। ওয়েস্ট ইন্ডিজে তখন টেস্ট সিরিজ হতো, টেস্ট ম্যাচ হতো, তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সবচেয়ে বেশি লাইক ওয়ান অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার সাথে সারা রাত ধরে ম্যাচ হতো, আমরা সারা রাত ধরে টেস্ট ম্যাচও দেখতাম। মানে ওই সময় যে নেশা ছিল কি টেস্ট ম্যাচও আমরা একটা বলে ছাড়তাম না। এবং সকালে উঠে কে কত ওভার দেখেছে, কটা অবধি দেখেছে, সেটা আমাদের বন্ধুদের সাথে আলোচনা হতো। তুই দেখেছি এই ফোরটা কেউ দিয়েছিল, উইকেটটা না, ওই কাটলি অ্যাম্বুলেন্সটা না, ওই ওয়ালস্টার এত বড় বাউন্সার, এই নিয়ে আমরা আলোচনা করতাম ওই সময়। তো সেই জায়গাতে লারা সেঞ্চুরি, মানে লারাকে ওই সময় লারা সচিন তো থাকতো, কে কত ভালো প্লেয়ার। সেই যুগে যারা দেখেছে, সেই যুগে যারা ক্রিকেটটাকে ভালোবেসেছে, তাদেরকে এই আইপিএল দিয়ে পোষানোটা একটু ডিফিকাল্ট। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? মমতা ব্যানার্জি? না, দুজনের মধ্যে বলো। শুভেন্দু অধিকারী। জুন মালিয়া না রচনা ব্যানার্জি? হ্যাঁ, এটা বলো না, আমার খুব কাছে। র্যাপিড ফায়ার, আরেকজন ঠিকঠাক হয়ে যাবে। এটা পাস। মিমিনা নুসরাত? পাস। তুমি দুটো প্রশ্ন পাস করে দিলে হবে। ঠিক আছে ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেস। আমরা সাক্ষাৎকারটা এখানেই শেষ করব। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আজকে সারাদিন এই এত ব্যস্ততার পর। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে অরিঞ্জয় বোস, সংবাদ প্রতিদিন.in, ঘাটাল।